তা দেখার জন্য এলো সে। টেবিলে মোটা মোটা বই দেখে রুহানি বিড়বিড় করে বলল, পড়তে পড়তে রোমান্টিকতা ছুটে গেছে আমার বরের। কবে যে এই পড়াশোনা শেষ হবে? মেয়েদের শত্রু নাকি মেয়ে হয়, কিন্তু আমার বেলায় সব উল্টো। এই কঙ্কাল আর এই মোটা মোটা বই আমার স্বামীকে পরকীয়ার জন্য উস্কে দিচ্ছে। এই বলে রুহানি কঙ্কালটির দিকে তাকালো। হালকা হাওয়ায় পর্দা দুলছে। পর্দাটি কঙ্কালের মুখের অংশে আটকে থাকায় তার মনে হচ্ছে কঙ্কালটি নড়াচড়া করছে। রুহানি চোখ মুখ কুঁচকে বলল, সরি মামা, আমি আপনাকে কিছু বলছি না, আমি তো আরাফকে বকা দিচ্ছি। আপনার মুখের উপর বাতি জ্বালিয়ে রাখে সারাদিন, আপনাকে একটু ঘুমাতে দেওয়া উচিত না? এখন বাতি জ্বালিয়ে রাখলে আপনারই ঘুমের সমস্যা হবে। দেহ নেই বলে কি ঘুমানো নিষেধ? এই বলে রুহানি মুখ সরিয়ে বলল, কি ভয়ঙ্কর! আরাফ এখানে সারাদিন কিভাবে থাকে? আমার তো জানটা হাতে চলে আসছে। রুহানি রুম থেকে বেরিয়ে আসার জন্য পা বাড়াবে তখনই ডিভানের দিকে চোখ পড়ল তার। কুশনের নিচে কিছু একটা দেখে চোখ মুখ কুঁচকে সেদিকে গেল। ডিভানে পা ঝুলিয়ে বসে কুশন সরাতেই একটি অ্যালবাম চোখে পড়ল তার। রুহানি কৌতূহলী হাতে অ্যালবামটি নিল। মনে মনে ভাবল, এখানে কার ছবি থাকবে? নিশ্চয়ই আরাফের ছোটবেলার ছবি হবে। ভাবতে ভাবতেই অ্যালবাম উল্টালো রুহানি। অ্যালবামের শুরুর কয়েকটা পাতায় কোনো ছবি নেই। অনেক পাতা পর আরাফের স্কুল কলেজের বিভিন্ন অনুষ্ঠানে বন্ধুদের সাথে তোলা ছবিই আছে। বেশ কয়েকটা স্থান খালি। দেখে মনে হচ্ছে আগে ছবি ছিল, কিন্তু এখন সরিয়ে ফেলা হয়েছে। ভাঁজ পড়ে গেছে সেই স্থানে। অ্যালবামটি পাশের টেবিলে রাখতেই দেখল টেবিলের নিচে একটি ছবি উল্টে আছে। সেখানে কিছু একটা লেখা। রুহানি ছবিটি তুলে চমকে উঠল। লেখাটি পড়ে সেখানে লেখা, সেদিন ছিল তোমার আমার প্রথম ক্লাস পার্টি। তখন আমরা ক্লাস 8-এ। তোমার ছবি উঠিয়েছিলাম বাবার ক্যামেরায়। আমি প্রায়ই সেই ছবি দেখতাম, এখনও দেখি। অভ্যেসটা যাচ্ছে না, হয়তো কখনো যাবেও না। রুহানির হাত কাঁপছে। আরাফেরই হাতের লেখা। তারিখটা 2 বছর আগের দেওয়া। আরাফ হয়তো তখন রুহানিকে চেনেই না। তাদের পরিচয় হয়েছে তো মাত্র 1 বছরের একটু বেশি সময় হচ্ছে। রুহানি ছবিটা উল্টালো। একটি মেয়ের ছবি। মেয়েটি কেক খাচ্ছে। ক্লাস পার্টিতে আনা কেক। রুহানির মুহূর্তেই হাত পা শিউরে উঠল। বুকটা ঢিপ ঢিপ করছে তার। ছবিটা অ্যালবামের ফাঁকে রেখে দিল। সে এরপর রুম থেকে বের হতে গিয়েই থমকে গেল। কি মনে করে টেবিলের ড্রয়ারটি খুলল। ড্রয়ার খুলতেই স্তব্ধ হয়ে গেল সে। অনেকগুলো ছবি সেই ড্রয়ারে। রুহানি ব্যস্ত হাতে ছবিগুলো বের করলো। কয়েকটা তো মাটিতে পড়ে গেছে। রুহানি সব ছবি দেখতে লাগলো উন্মাদের মতো। সব ছবিতেই সেই মেয়ে, আর প্রতিটি ছবির পেছনে কিছু না কিছু লেখা। একটিতে লেখা, সেদিন সময়টা ছিল শরৎ। আমরা ক্লাস 9-এ। তুমি কমার্স নিয়েছিলে। আমি খুব কষ্ট পেয়েছিলাম। তোমার সাথে এক কক্ষে ক্লাস করা হবে না, আর তোমাকে আর ভালোভাবে দেখাও হবে না। আরেকটিতে লেখা, আজ আমাদের বিদায়। আমি খুব করে চাইবো আমাদের কলেজ যাতে একই হয়। আমার তো ইচ্ছে চট্টগ্রাম কলেজে পড়ার। তুমিও যদি সেখানে কমার্সে আসো বেশ ভালো হবে। আমি খুব দোয়া করি জানো। অন্যটিতে লেখা, তোমাকে ওয়ারেন্টেশন দেখে চমকে উঠলাম। আমার দোয়া কবুল হলো। আমরা আজ একই কলেজে। অন্য আরেকটিতে লেখা, প্রায়ই কোনো না কোনো অনুষ্ঠানে তোমার ছবি তুলি। এই ছবি অলিম্পিয়াডে তুলেছিলাম। তুমি দেখছি ভালোই ভলেন্টিয়ার, যা বকাবকি করো। ভয় পেয়েছিলাম সেদিন। রুহানির চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। একটি ছবির পেছনে লেখা, সেদিন ছবিটা তোলার পর জানলাম তুমি তো কখনো আমাকে ভালোই বাসনি। আমি তো তোমার দৃষ্টিতে ইমনের বন্ধু মাত্র। আমি তো খেয়ালই করলাম না আমাদের হাই হ্যালোর বেশি কথা হয়নি কখনো। আমার ভালো লাগা নীরবেই দম ছাড়লো। তুমি আর কখনোই জানবে না আরাফ নামক একটি ছেলে তোমাকে কতটা ভালোবাসতো। রুহানি চোখ মুছে সব কটা ছবি কাপা হাতে মাটি থেকে কুড়িয়ে নিয়ে ড্রয়ারে রেখে দিল। হঠাৎ একটি ছবি দেখে গলা শুকিয়ে গেল তার। ছবিটির লেখার নিচে তারিখটি 1 সপ্তাহ আগের। সেখানে লেখা, তুমি এখনও এক অদৃশ্য মায়ায় বেঁধে রেখেছ আমাকে। আজ অনেক বছর পর তোমাকে মেডিকেলের সামনে দেখলাম। চিন্তিত মুখ, মনে হচ্ছে ভীষণ কষ্টে আছো। আমি আজ ডিউটিতে মন বসাতে পারবো না। বাসায় ফিরে এসেছিলাম তাই। ছবিটি উল্টে দেখল রুহানি। ছবিটিতে আরাফের মেডিকেলের সামনে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে, পরনে হলুদ শাড়ি। রুহানি ছবিটি দ্রুত রেখে দিল ড্রয়ারে। চোখ মুছে হাসল, মনে মনে বলল, না, হয়তো মেয়েটাকে উনি আগে ভালোবাসতো,
এখন তো আমাকে ভালোবাসে, তাই না? আমি তো ওনার বউ, আমাকে ভালোবাসি দেখেই তো বিয়ে করেছিলেন। রুহানি দ্রুত আরাফের পড়ার রুম থেকে বেরিয়ে বেডরুমে ঢুকলো। নিজের ফোন খুঁজে অরুণিকাকে ফোন করলো। ওপাশ থেকে অরুণিকার শুকনো স্বর ভেসে এলো। রুহানি ব্যস্ত কণ্ঠে বলল। তোর ভাইয়া কি কাউকে ভালোবাসতো? অরুণিকা ক্ষীণ কণ্ঠে উত্তর দিল। না। তুই শিওর? হ্যাঁ, ইমন ভাইয়া কিসে পড়তো? আমাদের ইউনিভার্সিটিতে পড়েছিল। না না, কোন কলেজে? চিটাগং কলেজে। কমার্সে? হ্যাঁ, কেন? ওনার কোনো মেয়ে ফ্রেন্ড আছে যাকে আরাফও চেনে? জানি না। একটু চেনে নিবি মেয়েটার নাম পরিচয়, আমি তোকে ছবি পাঠাবো। অরুণিকার চোখ মুখ ফুলে আছে। সে মাথায় হাত দিয়ে বলল। রুহানি, তুই ইমনকে জিজ্ঞেস কর, আমার ভীষণ খারাপ লাগছে। প্লিজ আমাকে এখন কল দিস না। তোর কি হয়েছে? তোর গলার স্বর এমন কেন শোনাচ্ছে? কিছু হয়নি। বল না, সব ঠিক আছে? অরুণিকা কল কেটে দিল। কোনো উত্তর দিল না সে। এদিকে রুহানি হতাশ চোখে তাকিয়ে রইল ফোনের দিকে। রুতবা দাঁড়িয়ে আছে তুর্যের অফিসের সামনে। তুর্যকে দেখে তার কাছে দৌড়ে এলো সে। তুর্য চোখ মুখ কুঁচকে বলল। সমস্যা কি তোমার? রুতবা কিছু বলতে যাবে, ইভান তৌনাকে কোলে নিয়ে অফিস থেকে বের হলো। ইভান রুতবাকে দেখে ভ্রু কুঁচকে বলল। এই মেয়ে এখানে কি করছে? রুতবা হাত জোর করে তুর্যের দিকে ভেজা দৃষ্টিতে তাকিয়ে বলল। আমি সত্যিই ভালোবাসি আপনাকে। আমার আপনাকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না। আমি অনেক চেষ্টা করেছি সব ভুলে যেতে, কিন্তু ভীষণ অসহ্য লাগছে। আমি আপনাকে সত্যিই ভালোবাসি। আমার প্রথম ভালোবাসা আপনি। আমি থাকতে পারছি না আপনাকে ছাড়া। তাই আজ এতটা বেহায়া হয়ে আপনার কাছে এসেছি। আমাকে ছেড়ে যাবেন না। আমাকে একটা সুযোগ দেবেন প্লিজ। আমি অরুকে সব সত্য বলবো। আহনাফ স্যার আর ওর মধ্যে সব ঠিক করে দিব। তুর্য বুকে হাত গুজে বলল। এক্সকিউজ মি, আমি তোমাকে ভালোবাসি না। তোমার মতো মেয়ের সাথে আমি তুর্য শেখ? হাহ, নিজের চেহারা দেখে আসো আয়নায়। আর তুমি কি বললে? বেহায়া? ইটস ট্রু। এই ওয়ার্ডটা তোমাকে বেশি স্যুট করে। আর তুমি এখনো টুইঙ্কেলকে কিছু বলনি? তুমি কি আমার হ্যাঁ বলার অপেক্ষা আছো? এখানে নিজের স্বার্থ দেখছো না? তোমার না কিছু বলতে হবে না। তুমি মুখে স্কচ টেপ লাগিয়ে বসে থাকো। আমি আজই সব বলবো, প্রমিস। তুর্না হঠাৎ হাওয়াই মিঠাই দেখে বলল। বাবা, ওটা খাবো আমি। রুতবা থমকে গেল। সে অবাক হয়ে তুর্নার দিকে তাকালো। পরক্ষণেই তুর্যকে জিজ্ঞেস করল। মেয়েটা আপনাকে বাবা বলে ডাকলো কেন? তুর্য বলল। ও আমার মেয়ে, তাই। মজা করছেন আমার সাথে? ইভান বলল। ওর কি বাইকা টাইম আছে যে তোমার সাথে মজা করবে? এখান থেকে যাও তো। যাব না। তুর্য দীর্ঘশ্বাস ফেলে বলল। আমি তোমাকে কখনো ভালোবাসিনি। ইনফ্যাক্ট কাউকে কখনো ভালোবাসতে পারবো না। আমার ভালোবাসার জায়গাটা আমার মেয়ের মায়ের জন্যই ছিল, যেটা পুরোটা দখল হয়ে গেছে। সেখানে অন্য কারো জায়গা হবে না। আমি তোমার সাথে জাস্ট টাইম পাস করেছি। আমি তোমাকে অ্যাট এনি কস্ট অ্যাকসেপ্ট করতে পারছি না। আই এম সরি। রুতবা কাতর কণ্ঠে বলল। আমি ভালোবাসি, খুব ভালোবাসি আপনাকে। তুর্য তুর্নাকে মোটর সাইকেলে বসিয়ে হেলমেট পরে বলল। ভালোবাসা রচনা লিখে ফেলো বাসায় গিয়ে, তবে ইংরেজিতে লিখতে পারো। রাইটিং স্কিল ডেভেলপ হবে। এই বলে তুর্য মোটর সাইকেল নিয়ে চলে গেল। ইভানও চলে গেল তার পিছু পিছু। আর রুতবা সেখানে বসেই ফুপিয়ে কাঁদতে লাগলো। নিজেকে কেমন শূন্য শূন্য লাগছে তার। নিজের গালে নিজেই চড় মারল সে। রাস্তার মানুষ বোধহয় তাকে বদ্ধ পাগল ভাবছে। সে তো পাগলই হয়ে গেছে। এই কেমন যন্ত্রণা হচ্ছে তার। যাকে ভালোবেসেছে সে তো ভালোবাসেনি তাকে। ভয়ঙ্কর কষ্ট হচ্ছে তার। এত অস্বাভাবিক লাগছে। ইচ্ছে করছে গাড়ির নিচে ঝাঁপিয়ে পড়তে। আবার সাহসেরও অভাব। দ্বিধায় ভুগছে সে। আকাশের দিকে তাকিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো রুতবা। চোখের সামনে অরুণিকার অশ্রুসিক্ত চোখ জোড়া ভেসে উঠল। হঠাৎ তার মনে পড়ে গেল কবি মিষ্টি মশাইয়ের একটা কবিতার লাইন।
দরজা খুলতেই রুহানিকে সামনে দেখে চমকে উঠল ইমন। ভ্রুকুচকে জিজ্ঞেস করল। কিছু হয়েছে? রুহানি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইমন বুকে হাত গুজে দরজার কাছে হেলান দিয়ে দাঁড়ালো। রুহানি ক্ষীণ কণ্ঠে বলল, একটা বিষয় জানার জন্য এসেছি। কি বিষয়? রুহানি তার হাতে থাকা ছবিটি ইমনের দিকে ঘোরাতেই চমকে উঠল সে। সোজা হয়ে দাঁড়িয়ে বলল, এই ছবি তুমি কোথায় পেয়েছো? আপনি আমাকে সত্যটা বলবেন প্লিজ। আমাকে অন্ধকারে রাখবেন না ভাইয়া। আমি ওনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি না, যদি মন খারাপ হয় ওনার। ইমন সেকেন্ড খানিক চুপ থেকে বলল, আমার বাসায় কেউ নেই, নয়তো তোমাকে আসতে বলতাম। সাথে যাবে? রুহানি মাথা নেড়ে বলল। আচ্ছা। রুহানি ও ইমন ছাদে উঠল। ইমন রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। বর্ষার মাস শুরু হয়ে গেছে, তবুও আকাশ পরিষ্কার। কালো মেঘের দেখা পাওয়া ভার, তবে রুহানির মনে মেঘের ঘনঘটা ভিড় করেছে। ইমন দীর্ঘশ্বাস ছেড়ে রুহানির শুকনো মুখের দিকে তাকালো। আরাফ তার ছোটবেলার বন্ধু। রুহানির দায়িত্ব নিতে গিয়ে ছেলেটা যে নিজের সাথে অন্যায় করেছে, এটা প্রতিনিয়ত আরাফকে দেখলে বোঝা যায়। ইমন চায় না আরাফ অভিনয় করতে করতেই তার জীবন পার করুক। রুহানির সব জানা উচিত, তবেই হয়তো আরাফকে মুখোশ পরে থাকতে হবে না। ইমন দীর্ঘশ্বাস ফেলে বলল, ছবির মেয়েটার নাম সায়ন্তনী। আমরা একই স্কুলে পড়তাম। ক্লাস 5-এ প্রথম ভর্তি হয়েছিল সে। ওয়ারাফের প্রথম ভালোবাসা। প্রথম দেখাতেই সায়ন্তনীকে ভালো লেগে যায় ওর। খুব ছোটবেলার ভালো লাগা। আমরা খুব মজা করতাম ওকে নিয়ে। তবে আশ্চর্যের ব্যাপার হলো, মেয়েটার কোনো সারনেম ছিল না। মেয়েটা চুপচাপ একা একা থাকতো। আমার আর ওর রুল আগে পিছে ছিল। সব পরীক্ষায় আমাদের আগে পিছে সিট পড়তো, তাই আমার সাথে সায়ন্তনীর আলাদা ভাব ছিল। ইভান, আরাফ, আহনাফ, তাহমিদ ওদের রুল সামনের দিকে ছিল। সূর্যও মিডিয়ামে ছিল। আমি ছিলাম ব্যাক বেঞ্চার। যাই হোক, আসল কথায় আসি। ক্লাস 9-এ আমি আর সায়ন্তনী কমার্স নিয়ে ফেলি। আমাদের রেজাল্ট ভালো হয়নি। তখন সবাই সায়েন্সে, শুধু আমাদের সেকশনের আমি আর সায়ন্তনী ছিলাম কমার্সে। তাই আমাদের মধ্যে ভাব আরও বেড়ে যায়। আমি জানতাম আরাফ সায়ন্তনীকে পছন্দ করে, কিন্তু কখনো সায়ন্তনীকে এই কথা জানায়নি। এরপর আমরা একই কলেজে ভর্তি হই। আরাফ ওই কলেজে ছিল। তখনও মেয়েটাকে আরাফ কিছুই জানায়নি। একদিন হুট করে সায়ন্তনী আমাকে ওর মনের কথা জানিয়ে বসে ও আমাকে ভালোবাসতো, অথচ আমি ওকে জাস্ট ভালো ফ্রেন্ড ভেবেছি। আমি আমার সাইড থেকে না করে দিই। এরপর ইন্টারের পর জানলাম সায়ন্তনী কোনো ধর্মই মানত না। ওর বাবা মুসলিম ছিল, কিন্তু মা হিন্দু। যদিও ও ইসলাম শিক্ষা ক্লাস করেছিল আমাদের সাথে, আসলে সায়ন্তনীর বাবার পরিবার ওর মাকে মেনে নেয়নি। এই জন্য মেয়েটা দাদার পরিবারে অনেক সাফার করেছিল। ক্লাস 6-এ ওর বাবা মারা যায়। 2 বছর সায়ন্তনী ওর দাদার বাড়িতে ছিল। ওর দাদা দাদি ওর মায়ের উপর ওর দায়িত্ব দিতে চায়নি, কারণ ধর্ম এখানে অনেক বড় একটা বিষয় ছিল। কিন্তু মন থেকেও সায়ন্তনীকে আগলে রাখতে পারেনি তারা। শেষমেশ সায়ন্তনী মায়ের কাছে ফিরে যায়। এরপর আবার সেই দ্বন্দ্ব, ইসলাম পালন করবে নাকি হিন্দু ধর্ম। ও আমার ধর্মে আসতে চেয়েছিল। ও চেয়েছিল আমি ওকে হ্যাঁ বলি। ও বাসায় আমার কথা বলে আমাদের ধর্মে আসবে, কিন্তু আমি যখন না করে দিই, ও হিন্দু ধর্মে চলে যায়, কারণ ওর মা সেটাই চাইতো। এরপর ওর বিয়ে হয়ে যায় এক হিন্দু পরিবারে। তাহলে আরাফ? আরব সায়ন্তনীকে ভালোবাসে এটা কেউ জানতো না। আমাদের মধ্যেই ছিল কথাটা। এটা সম্ভব না। মেয়েটা এখন বিবাহিত, অন্য ধর্মের। কিন্তু উনি তো এখনো ভালোবাসে সায়ন্তীকে। ভালোবাসে। ভালোবাসা কোনো সীমাবদ্ধতায় আবদ্ধ থাকে না। ভালোবাসার সব সীমা ছাড়িয়ে যায়। সায়ন্তী কি আপনাকে এখনো ভালোবাসে? আমি ওকে দেখিনি, আর আমি জানি না। একটা মানুষ কি একসাথে দুজনকে ভালোবাসতে পারে? না। উনি তো আমাকেও ভালোবাসেন, তাহলে কি সায়ন্তী? ইমন রুহানিকে থামিয়ে দিয়ে বলল। আরাফ তোমাকে ভালোবাসে না। রুহানি থমকে গেল। ইমন ক্ষীণ কণ্ঠে বলল, আমি তোমাকে আঘাত করে কিছু বলতে চাই না, কিন্তু আমার কাছে তোমার চেয়ে আমার বন্ধু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আরাফ কিন্তু তোমার সাথে সুখে নেই। ওর সব সুখের সমাপ্তি এই বিয়েতেই হয়েছে। রুহানির বুক ঢিপ ঢিপ করছে, গলায় কথা আটকে যাচ্ছে। সে রেলিং শক্ত করে আঁকড়ে ধরে বলল, কি উল্টো পাল্টা বলছেন?
তোমার কি মনে হয় আরাফ তোমাকে ভালোবেসে বিয়ে করেছে? রুহানি এক দৃষ্টিতে ইমনের দিকে তাকিয়ে রইল। ইমন বলল, না রুহানি, তোমার সাথে যা হয়েছে, এরপর তুমি যেই সিদ্ধান্ত নিয়ে নিজেকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছিলে, এর ভয়ঙ্কর পরিণতি দেখেই আরাফ তোমাকে বিয়ে করেছে। তোমার সাথে সেই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর তুমি অনেক ভেঙে পড়েছিলে। আশেপাশে অনেকে অনেক কথা বলছিল। যেদিন আরাফ তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, তার আগের দিন আরাফ একটা অটোপসি দেখেছিল। মেয়েটা সুইসাইড করেছিল, রেপ কেস। তোমার সাথে এমন কিছু হোক আরাফ চায়নি, তাই ও নিজেই তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। রুহানির হাত পা অসাড় হয়ে গেল ইমনের কথা শুনে। ইমন পুনরায় বলল, ও তোমার জন্য অনেক বড় স্যাক্রিফাইস করেছে রুহানি। তোমার বাবার সাথে আরাফের বাবার ব্যক্তিগত সমস্যা আছে, তুমি হয়তো খেয়াল করেছো। এই বাসার কেউই তোমার সাথে খুব একটা কথা বলে না। এমনটা কেন? তোমার মামা মিস্টার কলিমুদ্দিন, রাইট? হ্যাঁ। উনি একটা জঘন্য কাজ করেছিল, আর সেই জঘন্য কাজকে তোমার বাবা সাপোর্ট করেছে। এই জন্যই তোমার বাবাকে কেউ পছন্দ করে না। আরাফের মা সুইসাইড করেছিলেন আর কলিমুদ্দিনের জন্য দায়ী, আর তোমার বাবা তাকে বাঁচিয়ে বাইরের দেশে পাঠিয়ে দিয়েছে। কি করেছে মামা? বেয়াদবি করেছে তোমার মামা। মানে? আরে বোকা মেয়ে, তোমার সাথে যা হয়েছে তাই করতে হয়েছিল, তবে খারাপ কিছু হয়নি। তবুও সেই অপমান থেকেই আন্টি সুইসাইড করে ফেলেছিলেন, আর তোমার বাবা স্বজনপ্রীতি দেখিয়ে কলিমুদ্দিনকে বাইরে পাঠিয়ে দিয়েছে। এই জন্যই কেউ তোমার বাবাকে পছন্দ করে না। নিহারিকা আন্টিও খুব সাফার করেছিলেন তোমার বাবার জন্য। অরুণিকাকেও সবাই খারাপ ভাবতে দ্বিধা করেনি, সহজেই আহনাফের কথা বিশ্বাস করে ফেলেছিল। তবে আরাফ তোমাকে বিয়ে করেছে কারণ ও তোমাকে ওর মায়ের জায়গায় দেখতে চায়নি। রুহানির চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে দ্রুত চোখ মুছে বলল, আমি এতদিন ভাবতাম আমার সাথে এত খারাপ কেন হয়েছে, আজ উত্তর পেয়ে গেছি। হয়তো বাবা একটা অন্যায়কে প্রশ্রয় দিয়েছিল বলেই আমি এই শাস্তি পেয়েছি। আল্লাহ ঠিকই বিচার করেছেন, আমার বাবার পাপের প্রায়শ্চিত্ত আমি করছি। মাঝখানে আরাফ আমাকে না চাইতেও সহ্য করে যাচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া, সত্যটা আমাকে জানানোর জন্য। আমি হয়তো ওনাকে এই সম্পর্কে জোর করে বাঁধতে চাইছি, আমি তো ওনাকে বুঝতেই পারিনি। রুহানি নিজের মাথায় নিজেই গাঁটটা মেরে হাসল, বলল, আমি ভেবেছি উনি আমাকে ভালোবেসে বিয়ে করেছেন। এখন তো মনে হচ্ছে আমার ছায়াটা উনি অনুগ্রহে টিকে আছে। এভাবে বলছো কেন? এখানে তোমার কোনো দোষ নেই। আমার দোষ আছে, আমি শাহবাজ খানের মেয়ে, এটাই আমার অপরাধ। এই বলে রুহানি ছাদ থেকে নেমে পড়ল। তার কেমন অনুভূতিহীন মনে হচ্ছে নিজেকে। নিজের উপর ঘৃণা জন্মাচ্ছে তার। পাপ না করেও অন্য কারো পাপের শাস্তি ভোগ করছে সে। রুহানি মনে মনে সিদ্ধান্ত নিল, তার সাথে যা হয়েছে সে তার বাবা মাকে জানিয়ে দেবে। সে একা একা কেন দগ্ধ হবে? তার বাবাকেও জানতে হবে কারো পাপ ঢাকার শাস্তি কতটা ভয়ঙ্কর হয়। শিরিন সুলতানা ও আমির চৌধুরীর তালাকের কার্যবিধি শেষ হয়েছে আজ। শিরিন সুলতানা তবুও হাসেন। তিনি আমির চৌধুরীর সামনে দাঁড়িয়ে বললেন, ডিয়ার এক্স হাজব্যান্ড, আমাদের তো ডিভোর্স হয়ে গেছে, সাথে তোমার ছেলেও ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে তোমার ভাইয়ের মেয়েকে। আমির চৌধুরী কিছু না বলে চলে গেলেন। শিরিন সুলতানা রাস্তায় গাড়ির জন্য দাঁড়ালেন। হঠাৎ তার সামনে একটা সিএনজি থামল। তিনি বাসা অবধি ভাড়া করে সিএনজিতে উঠে পড়লেন। ড্রাইভার আর চোখে তাকে দেখছে। কিছু দূর যেতেই ড্রাইভার অন্য রাস্তা ধরল। শিরিন সুলতানা চেঁচিয়ে বললেন, এই কোথায় যাচ্ছেন আপনি? এদিকে তো যায় না। পরক্ষণে সিএনজি থেমে গেল। মাঝ রাস্তা থেকে তিনজন মুখোশ পরা আগন্তুক সিএনজিতে উঠে বসল। শিরিন সুলতানা তাদের দেখে চেঁচাতে লাগলেন, কিন্তু হঠাৎ তার মাথা ভারী হয়ে এলো। চোখ মুখ অন্ধকার হয়ে আসছে তার। পর মুহূর্তেই মাথাটা হেলিয়ে দিলেন তিনি। অরুণিকার সামনে শুকনো মুখে দাঁড়িয়ে আছে ইমান, তার হাতে একটি ব্যাগ। অরুণিকা ব্যাগটির দিকে তাকিয়ে রইল। সে কিছু জিজ্ঞেস করার আগেই ইমান বলল, সরি নিকা, আই অ্যাম রিয়েলি ভেরি সরি। আমি তোমাকে নিজের অজান্তেই আঘাত দিয়ে ফেলেছি। যাওয়ার আগে তোমাকে সরি বলে যাওয়াটা খুব দরকার। অরুণিকা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কোথায় যাচ্ছেন? বাসা ছেড়ে দিচ্ছি আমরা, তবে ভার্সিটিতে দেখা হবে আমাদের। মাথা নিচু করে নিল ইমান। দীর্ঘশ্বাস ছেড়ে অরুণিকার দিকে তাকালো, বলল,
যাওয়ার আগে আমি তোমাকে কিছু বলতে চাই। অরুণিকা অন্যদিকে ফিরে বলল, হুম। আমি তোমাকে মিথ্যা বলেছি।